হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলার ভাষা এবং সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো বিগত বছরে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর যেগুলো পড়লে হয়তো আশা করি মোটামুটি 5-7টা কোশ্চেন, 15টার মধ্যে 7খানা কোশ্চেন শিওর আসবেই, গ্যারান্টি সহকারে বলতে পারি এখান থেকে। তার সঙ্গে তোমরা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে আর আমিও আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে তোমরা একটু ভালো করে দেখো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এগুলো মন দিয়ে দেখবে ভালো করে। যদি এগুলো তোমাদের স্যার বা স্কুলের ম্যাডাম বা প্রাইভেট টিউশনের টিচাররা যদি না করিয়ে থাকেন, এগুলো অতি অবশ্যই ভালো করে দেখো, আর যদি করিয়ে থাকে তাও একবার রিভিশন করে নাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাষা ও ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা সমূহ, এখান থেকে যে সমস্ত ইয়ারলি কোশ্চেনগুলো এসছে দেখো। ফার্স্টে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় 1538 সালে স্যার থমাস এলিয়েট এর ল্যাটিন ইংরেজি অভিধানে, যেটা 2022 সালে এসেছিল এবং 2019 এসছে। কোন লেখকের লেখার নিজস্ব রচনা রীতির বিশ্লেষণকে বলা হয় শৈলী বিজ্ঞান, 2020 এসেছিল এটা। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব, 2015 এটা এসেছিল। ভাষা সৃষ্টি ও প্রয়োগ মস্তিষ্কের কোন গ্রন্থে বিশেষ ভূমিকা পালন করে? বাম গ্রন্থে, 2024 সালে এই প্রশ্ন এসেছিল। পরে বলছেন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, যেটা মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় একভাষিক অভিধান। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। এরপর দেখো স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো গ্রিক, লাতিন এবং ফার্সি। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর থাকে, যথা গঠনগত, অম্বয়গত স্তর ও বাগত্বগত স্তর। পরে দেখো ধ্বনিতত্ত্ব থেকে কি কোশ্চেন দিয়েছে। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি সংখ্যা 7টি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ড ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছ ধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় যুক্ত ধ্বনি। একটি তাড়িত ধ্বনি হলো র। উষ্ম ধ্বনিটি হলো তালব্যস্য। যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলা হয় শ্বাসাঘাত। ভাষায় এমন কিছু ধ্বনি আছে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না, তাহলে বলা হয় অবিভাজ্য ধ্বনি। পরে কোশ্চেন ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়। দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। পরে কোশ্চেন দেখো থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাকার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খল এটা ভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। একটি বাংলা থিসরাসের উদাহরণ হলো সমার্থ শব্দকোষ। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। কোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ শব্দার্থের হচ্ছে রূপান্তর। এটি প্রথম আধুনিক থিসরাস হলো রজেটের থিসরাস। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনাকে বলা হয় প্রয়োগ তত্ত্ব। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাড়া এবং বর্তমান নাম লেখনী। কটা বাজলো, রাম এই মাত্র বাড়ি ফিরলো, এটি কিসের উদাহরণ? প্রয়োগ তত্ত্ব। পরের শব্দ অন্ন শব্দটির আদি অর্থ হলো খাদ্য। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচিত হলেন রজনীকান্ত সেন। জারি গানে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো 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 সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। নবজীবন গান কার লেখা? উত্তর হবে
জ্যোতিরিন্দ্র মৈত্র। বাংলা দুটি লোকসঙ্গীত ধারা হলো সারি গান ও ভাটিয়ালি গান। বাংলা গানে সঞ্চারী প্রবর্তন করেন কার? অমর কীর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের। এবারে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কারা জলের প্রতিষেধক ইউরিয়া বামাইন আবিষ্কার করেন কে? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়? তিনি হলেন মেঘনাদ সাহা। বাংলার ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরে কোশ্চেন, কলকাতায় বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম হলো ন্যাশনাল সার্কাস। গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো ঢাক। আর কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? মল্লযুদ্ধ। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। তাহলে এই যে ইয়ারলি কোশ্চেন গুলো বললাম এগুলো খুব ভালোভাবে পড়ে যাও। এর মধ্যে আশা করি হয়তো 15 নম্বর থাকে টোটাল। এই 15-এর মধ্যে হয়তো তোমাদের কম করে 5-7 তো এখান থেকে দেবে শিওর। সবাই ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষা যেন সব ভালো হয়, কিছু ছেড়ে আসবে না, যা পারবে গোল করে আসবে। যদি না পারো, ধরো কোনো আননোন কোশ্চেন আসে, তাহলে অবশ্যই তোমরা যা পারবে কিছু একটা গোল করে চলে আসবে, ছেড়ে আসবে না, কারণ তোমার কোনো নেগেটিভ মার্কিং নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও।